এই যে বারুইপুর কাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে মারা হলো, এই এনকাউন্টার নিয়ে যা যা আপনি শুনলেন তাতে আপনার কি মনে হলো? এটা কি ওখানেই যেখানে বলা হচ্ছে সেখানে এনকাউন্টার হয়েছিল সত্যি? কেউ শোনেননি গুলির আওয়াজ বলছেন, যেটা আমরা গণমাধ্যমে দেখছি। কেউ জানতে পারলো না যে রাত্রিবেলায় 1:45টার সময় ওই রকম জল কাদা মাখা একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো, কোনো ভিডিওগ্রাফি হলো না, তিনি পুলিশের বন্দুক ছিনতাই করে মারার চেষ্টা করলেন বা পালানোর চেষ্টা করলেন। এই পুরো যেটা বলা হলো ন্যারেটিভ, আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য? দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। গণমাধ্যমে যেটা এসছে, পোস্টমর্টম রিপোর্টে যেটা বলছে, তার 2টো গুলি লেগেছে। তার মধ্যে একটা গুলি কাঁধে, মানে এরকম জায়গায় লেগেছে, এবং সেটা আমাদের এখানে ফুসফুস থাকে, সেই ফুসফুস এবং কিডনির ওখান দিয়ে নিচে দিয়ে বেরিয়েছে। আচ্ছা, তো গুলিটা এখানে লেগে যে নিচে দিয়ে বেরোতে হয়, তাহলে যাকে গুলি করতে হবে তাকে কোথায় থাকতে হবে? তার উপরে থাকতে হবে। তো এটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা শুনুন, পুলিশের বিবরণ কি, যে তাদের অস্ত্র ছিনতাই করে তাদেরকে গুলি করছিল, তারপরে পালাচ্ছিল, তখন গুলি করেছে। তার মানে একই সমতলে ছিল কিনা? তাহলে একই সমতলে থাকলে এরকম গুলি কি করে হওয়া সম্ভব? তার মানে প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে পুলিশের এই বয়ান আপনার কাছে বিশ্বাসযোগ্য লাগছে না? আমি একটা উদাহরণ দিয়ে বললাম, আপনি যদি পুরোটা বিশ্লেষণ করতে চান, এরকম আপনি 10টা পয়েন্ট পাবেন যেটা মেলে না। কিন্তু পোস্টমর্টেমে তো কত কাছ থেকে গুলি চালানো হয়েছে, সামনে থেকে গুলি চলেছে না পেছন থেকে গুলি চলেছে, এই পুরো বিষয়গুলো তো পরিষ্কারভাবে উঠে আসার কথা। যিনি পোস্টমর্টম করছেন তার ট্রেনিং যদি খুব ভালো থাকে, কারণ আপনি যদি একটা আগ্নেয়াস্ত্র কারো শরীরে ঠেকিয়ে গুলি করেন, তো তার জন্য যে মার্ক হবে, আর না ঠেকিয়ে কাছাকাছি যদি গুলি করেন তাহলে যে বার্ন মার্ক হবে, এবং তার থেকে দূরে থেকে গুলি করলে যেটা হবে, সেগুলোর যে ঢোকার যে ছিদ্র এবং বের হওয়ার যে ছিদ্র আলাদা আলাদা হবে। গুলিটা যদি বডিতে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো হাড়ে থাকে তাহলে কিরকম হবে, তার জন্য আলাদা সিমটম হবে। তো সেইগুলো দেখুন, আমরা তো এগুলো সব পোস্টমর্টম করি না, কিন্তু আমি যখন ন্যাশনাল পুলিশ একাডেমিতে ট্রেনিং নিয়েছিলাম, এগুলো আমাদেরকে শেখানো হয়েছিল। তাহলে যারা এই পুরো ব্যাপারটা করেছেন তারা কি ট্রেনিং নেননি? মানে এই গল্পটা যে খুব বিশ্বাসযোগ্য হবে না, এটা তো তারা নিশ্চয়ই আন্দাজ করেছিলেন। আচ্ছা শুনুন, আমি আপনাকে অন্য একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি তখন ডিআইজি রেল, আমি একটা ফোন পেলাম আমাদের থানার অফিসারের কাছ থেকে, রেল লাইনে একটা মৃতদেহ পাওয়া গিয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই ডেড বডিটার মৃত্যু কতক্ষণ আগে হয়েছে। উনি বললেন, স্যার সেটা আমি কি করে বলবো। আচ্ছা, কি করে বলা যায় আমি আপনাকে বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন যে পুলিশ অফিসারের এরকম উত্তর হওয়া মানে তার কোনো ট্রেনিং নাই। আমি বললাম, আপনি দেখবেন যে বডিতে রিগর মর্টিস হয়েছে। উনি বললেন, স্যার রিগর মর্টিস কি? আচ্ছা, এইটা আমার পুলিশের লোক জিজ্ঞেস করছে, পুলিশের লোক, হ্যাঁ হ্যাঁ, তাদের দোষ নেই। এখন মানে গত 15 বছরে তো দেখেছি, আগেও ছিল, যে পুলিশের ভালো পোস্টিং হবে বা পদোন্নতি হবে, সেটা কাজ জানার উপর নির্ভর করে না, শাসকের সঙ্গে মানে তার প্রতি আনুগত্যের উপর নির্ভর করে। শাসক দলের নেতাদের তার উপর সন্তুষ্টির উপর নির্ভর করে। আনুগত্য থাকলেই হবে না, সেই নেতা নেত্রীদের আপনার উপর সন্তুষ্ট হতে হবে। পারমিশন ছাড়া নিচু তলার কোনো পুলিশ কর্মী কাউকে এইভাবে মেরে দিতে পারে? মানে নকশাল আন্দোলনের সময়কার কথা যদি আমরা মনে করি, একটা আইনের কথা বলি, সার্ভিস কন্ডাক্ট রুলসে বলা আছে
যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কি সিদ্ধান্ত হবে, তো যিনি অফিসার তিনি নেবেন। তার উপরের লোক যদি তাকে বলেন আর তিনি যদি মনে করেন যা বলছেন সেটা আইনসঙ্গত নয়, তাহলে উপরের লোককে বলতে হবে যে আপনি লিখিত দেন। তো যারা নিয়েছে তারা কি লিখিত নিয়েছে? কিন্তু এটা তো লিখিত নিয়েছে কি আমরা জানি না। যদি না নেন তিনি তো বলতেও পারবেন না যে আমাকে উপরের লোক এই বলেছিল বলে আমি এটা করেছি। বুঝতে পেরেছি? হ্যাঁ, কিন্তু এই ধরনের কোনো কাজ মানে এখন যেটা আমরা দেখছি মূলধারার যে সংবাদ মাধ্যম তারা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে প্রভাস মণ্ডলই হচ্ছে মূল অভিযুক্ত এবং সেই ওই মেয়েটির উপরে ওইভাবে নৃশংস অত্যাচার চালিয়েছিল, নেশাভান করে, তার কথার কোনো ঠিক নেই। দেখুন, আপনি নিজে একজন সাংবাদিক, তো সংবাদ মাধ্যমে আছেন, সাংবাদিকরা যা করেন এবং যারা বিভিন্ন চ্যানেল বলুন আর খবরের কাগজ বলুন, তারা তো লাভের জন্য ব্যবসা করেন। আপনি তো যারা বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে আপনাকে বিজ্ঞাপন দেবেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে প্রভাস মণ্ডলকে একটা মানে তাৎক্ষণিকভাবে জাস্টিস দিয়ে দেওয়া হয়েছে আর কি, মানে নির্যাতিতার পরিবার তাতে খুব সন্তুষ্ট হয়েছে, সুতরাং এটাকে যারা দেখুন প্রতিবাদ করছে। আপনি চ্যানেলের কথা যদি বলেন না না, এইভাবে বয়ানটা এরকম একটা হচ্ছে। চ্যানেলে বলছে যে উনি বন্দুক ছিনতাই করেছিলেন, হ্যাঁ, আর একটা চ্যানেলে বলছেন যে উনি রিভলভার ছিনতাই করেছিলেন, এবং যেখানে সাংবাদিক বলছেন রিভলভার ছিনতাই করেছেন, তিনি সেখানে একজন গেস্ট যখন জিজ্ঞেস করছেন তিনি বলছেন রাইফেল ছিনতাই করেছেন। আচ্ছা, না কিন্তু আমি আপনাকে কিন্তু সকলের উদ্দেশ্য এক, ঠিকই যে পুলিশ যে কাজটা করেছে সেটা ঠিকই করেছে, হ্যাঁ। সেটা ইনস্ট্যান্ট জাস্টিস হয়ে গেছে, সুতরাং সকালে জমা বিকেলে খরচ হয়ে গেল। কিন্তু আপনাকে একটু পুরোনো দিনের প্রসঙ্গে বলি যে নকশাল আন্দোলনের সময় যে এত এনকাউন্টারই বলা হতো তাকে, যখন যেভাবে মারা হয়েছিল তখন তো একটা কর্তাদের কাছ থেকে তার একটা অনুমোদন থাকতো। আমি সেটাই বলছি, উপরের কোনো কর্তা যদি চান যে আমি এরকম একটা লোককে বেআইনি ভাবে খুন করে দেব, তো আমি যদি তার কথা শুনি তার তো অপরাধ আছে, আমি যেটা করছি আমারও অপরাধ হচ্ছে। কিন্তু সেটা কি হতো নকশাল আন্দোলনের সময় যারা এইভাবে গুলি করে মেরেছে তাদের কি শাস্তি হয়েছে? সালটা বলুন। ওই তো 71 72 71-এ আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি, আমি ছাত্র, তখন আমি এইসব ব্যাপারে ভালো বুঝতামই না, অতএব এটা আমি বলতে পারবো না, আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই। উত্তরপ্রদেশে যোগী রাজ্যে তো এত এনকাউন্টার হয়, তো যারা এনকাউন্টার করেন তাদের কোনো সাজা হয় কিনা আমার খুব পরিষ্কার ধারণা নেই, কারণ এটাই বলা হচ্ছে যে এনকাউন্টার বলে আইনে কোনো শব্দ নাই। ঠিক, আইন কে বেঁকিয়ে লোক খুন করে তাকে এনকাউন্টার বলে চালানো হয়। দেখুন, এনকাউন্টার যেটাকে বলা যায় সেটা কি? একজন আসামিকে আপনি ধরতে গিয়েছেন, তিনি আপনাকে খুন করে দিতে চাইছেন, তখন আপনি তাকে গুলি করলেন, মারা গেল, সেটাকে এনকাউন্টার বলে। কিন্তু একজন আসামিকে আপনি ধরে নিয়ে এসেছেন, আপনার কাস্টডিতে আছে, তাকে খুন করে দেওয়াকে এনকাউন্টার বলে না, বলা যায় না। না, তাকে তো বলা হচ্ছে তিনি বন্দুক ছিনতাই করে মারার চেষ্টা করেছেন, সুতরাং তাকে সেই জন্য মারা হয়েছে, কিন্তু সেটাও না। প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনাকে আমি তাহলে কিছু প্রশ্ন করি। আচ্ছা বলুন। উনি যখন এরকম একটা কেসের আসামি, তখন কোর্টের অর্ডার নিয়ে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কেন নিয়ে যাওয়া হয়নি? তার কোমরে রশি বেঁধে কেন নিয়ে যাওয়া হয়নি? আর যার কাছে আগ্নেয়াস্ত্রটা ছিল তিনি তার আগ্নেয়াস্ত্র যাতে চিন্তা না হয় তার জন্য কেন সাবধান ছিলেন না? কজন লোক ছিল? 6 জন লোক ছিল বলছো তো, না কত, তারও বেশি ছিল? মানে ওই রকমই, মানে খুব পরিষ্কার করে তারাও তো বলছেন না। আসামি কজন ছিল? একজনই তো ছিল। একজন। তো 6 জন মিলে যদি একজন আসামিকে নিয়ন্ত্রণ না করতে পারে, তো তাহলে তাদের পুলিশের চাকরি করার কোনো অধিকার আছে? আরো একটা কথা, যে রাত্রির পৌনে একটা ওই রকম জলা জমি কাদা মাখামাখি হয়ে ঘটনার পুনর্নির্মাণ হবে তাকে নিয়ে গিয়ে শুধু, মানে এটাও খুব বিশ্বাসযোগ্য গল্পটা? না না, পুনর্নির্মাণ যে করছিলেন ভিডিও করেছেন না, আমাদের সামনে তো আসেনি। করছিলেন, সাক্ষী রাখতে হয়, কে কে সাক্ষী ছিলেন? এখন তো এটা সিআইডি তদন্ত হবে, যে গুলি করেছে সে লোকটি থানার পুলিশ,
অত হিউম্যান রাইটস কমিশনের যে ইনস্ট্রাকশন আছে সেখানে সিআইডি কে তদন্ত করতে হবে, করতেই হবে। ওই থানার কোন লোককে দিয়ে তদন্ত করতে পারবে না। কিন্তু আমরা যে ভিডিওগুলো পেয়েছি যেখানে প্রভাস মণ্ডলকে জেরা করা হচ্ছে থানার ভিতরে, কে ভিডিও করলো এবং সেই ভিডিও কি করে বাইরে এলো এটা তো অন্য প্রশ্ন, কিন্তু বারবার শোনা যাচ্ছে তার মুখে রাজা এই নামটা। আমরা কেউ জানি না তিনি কে। পুলিশের কাস্টাডিতে এখন যে 3 জন আছে। আপনাকে আমি প্রশ্ন করছি, এই ভিডিওটা ফেক, এটা পুলিশের তরফে বলা হয়েছে কি? একবারও না, বলা হয়নি তো। আচ্ছা, পুলিশের তরফ থেকে কি এটা বলা হয়েছে যে আমরা খোঁজ নিয়েছিলাম রাজা বলে এই কেসের কেউ জড়িত নন? বলা হয়েছে কি? না। রাজাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি রাজা কে তাই তো জানে না কেউ। আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনিও জানবেন রাজা কে। কেন ওরা তো পরিষ্কার কথাই বলছে না যে ওই যে রাজা পার্টির লোক, অটো চালাক, আর কি জানতে চান আপনি? কিন্তু এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু প্রভাস মণ্ডল নিহত, হ্যাঁ, সুতরাং তিনি যা যা বলছিলেন। এই কথাগুলো শুধু যে প্রভাস মণ্ডল বলেছে তা নয়, এই আনন্দ সর্দারও বলেছে। কিন্তু আনন্দ সর্দার এখন পুলিশ কাস্টাডিতে, বলুন, দিবাকর রাজা? সর্দার পুলিশ কাস্টাডিতে। আনন্দ সর্দার মুখে কি শুনেছেন বলো? রাজার নাম শুনেছি। শুনেছেন তো? হ্যাঁ। তো তাহলে আনন্দ সর্দারকে নিয়ে গেলেই তো রাজাকে পেয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারছি না, কবির মোল্লা বলে যাকে ধরা হয়েছে তিনি ওই এলাকায় থাকেন না, তিনি বেশ খানিকটা দূরে থাকেন। অনেক রকমের ধোঁয়াশা আছে, এই ধোঁয়াশাটা তো আরো বেড়ে গেল এই প্রভাস মণ্ডল খুন হয়ে যাওয়ার ফলে বা পুলিশের হাতে নিহত হওয়ার ফলে। তো এটা কি মানে ইচ্ছাকৃতভাবে আপনার মনে হয় যে আরো বড় কিছুকে চাপা দেবার একটা চেষ্টা? দেখুন, আমার এ ব্যাপারে সন্দেহ নেই যে প্রভাস মণ্ডলকে মেরে দেওয়া হয়েছে এবং এটা একটা অপরাধ। বিশেষ করে প্রভাস মণ্ডলকে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, তার সিসিটিভি ফুটেজ আছে। প্রভাস মণ্ডল অন্যদের নাম বলে দিয়েছিল, প্রভাস মণ্ডল মৃতদেহটা কোথায় আছে সেটাও দেখিয়ে দিয়েছিল। তার থেকে আরো অনেক কিছু জানা যেত, কিন্তু তাকে কেন মেরে ফেলা হবে? সুতরাং একটা সন্দেহের জায়গা আছে। আর বিশেষ করে যে বিজেপি নেতাকে দেখা গেছে তাকে নিয়ে যাচ্ছে, টোটোতে করে নিয়ে যাচ্ছে ইত্যাদি, তার কথা শোনা যাচ্ছে না কারোর কাছ থেকে। তো সুতরাং অনেকেরই সন্দেহ না, হচ্ছে যে আপনারা এটাও তো শুনেছেন যে আনন্দ সর্দার সমেত দুজনকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছিল এবং তারপর কোনো তারা নাকি- একজন রাজনৈতিক নেতার হস্তক্ষেপে পুলিশ তাদের ছেড়ে দেয়। তো ওই নেতাটিকে আপনি খোঁজ নেন। আপনি বলছেন যে আইন এনকাউন্টারকে সমর্থন করে না, কিন্তু আমরা আইপিএস কেপিএস গিলের কথা জানি, যিনি প্রায় একটা লেজেন্ডারি চরিত্র। তো তার পক্ষে এবং বিপক্ষে দুরকমই শুনি। ফলে এনকাউন্টার করে আপনার বিচার বহির্ভূত যে সাজা, এর পক্ষে বলারও তো অনেক মানুষ আছে। মানুষ অন্য জায়গায় খোঁজ করছেন কেন? ওই কেপিএস গিলকে নিয়ে পাঞ্জাবে যাচ্ছেন কেন? আমি গতকালই একটা টিভি চ্যানেলে একজন মহিলাকে বলতে শুনছিলাম যে প্রভাস মণ্ডলকে মেরে দেওয়া হয়েছে, আজ যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করে যা জানা জেনে নিয়ে তাদেরকে ইন্টারভিউ করে দেওয়া হোক। ঠিকই আমরা হায়দ্রাবাদে দেখেছি যে যে 4 জনকে ধরা হয়েছিল, যে ভেটেরিনারি চিকিৎসক তরুণী তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে, তাদের 4 জনকেই এনকাউন্টারে মারা হয় এবং তারপর পুলিশের উপর পুষ্পবৃষ্টি করা হয় এবং তাদেরকে বীরের সম্মান জানানো হয়। সুতরাং এর একটা মানে সমাজে এর একটা সমর্থন আছে, এটা অস্বীকার করার বোধহয় খুব একটা আমাদের অবকাশ নেই। সমাজে যদি না থাকবে, 2016 সালে যখন নারদের স্ট্রিং অপারেশনের ছবি বেরোলো, তাহলে যারা হাতে করে ঘুষ নিচ্ছে দেখা গেল, তারা ভোটে জিতবেন কেন? আপনাকে শেষ প্রশ্ন, যে বারুইপুরের ঘটনা শুধু নাবালিকাকে নির্যাতন করে মেরে ফেলা নয়, তার পাশাপাশি যে প্রতিবাদ আন্দোলন হয়েছিল, সেই সময় পুলিশের ওপর আক্রমণ, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, রেল লাইন অবরোধ, এই ঘটনাগুলোর জন্যও আলাদা করে মামলা হয়েছে এবং তার জন্য ধরপাকড় চলছে, অনেক মানুষকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সেখানেও একটা অসন্তোষ দানা বেঁধেছে যে পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই এই মেয়েটিকে জীবিত অবস্থায় হয়তো উদ্ধার করা যেত, সেটা করা সম্ভব হয়নি। এতে জনরোষ একটা তৈরি হয়েছিল এবং জনরোষের কারণে একটি ছেলেকে পিটিয়ে মারা হলো, ইন্দ্রজিৎ মণ্ডল বা ইন্দ্রজিৎ তাঁতি যার নাম। তো এইটার জন্য তাহলে কি মানুষ প্রতিবাদ করবে না? বা প্রতিবাদের পেছনে উস্কানি বা সাম্প্রদায়িকতা, এই কথাগুলো আসছে কেন? আপনি যখন প্রমাণ করতে হন যে এই মেয়েটির ধর্ম আলাদা বলেই তাকে রেপ করা হয়েছে,
তখন সেটা সাম্প্রদায়িক। বা যাকে পিটিয়ে মারা হয়েছে সে অন্য ধর্মের বলে তাকে পিটিয়ে মারা হয়েছে, হ্যাঁ, তখন সেটা সেটাকে সাম্প্রদায়িক হবে। সাম্প্রদায়িক বলা হবে। কিন্তু যে সেরকম কোনো অপরাধের জন্য মারা হয়নি, অপরাধ করেছে কিনা আমি বলছি না, লোকে মনে করেছে যে সে অপরাধ করেছে, পিটিয়ে মেরেছে, এটা অন্যরকম অপরাধ, কিন্তু সাম্প্রদায়িকতা নয়। এক হচ্ছে পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশের তৎপরতার অভাব, আর একটা পাশাপাশি বিচার বিভাগে যে তারিখ পে তারিখ চলতে থাকে, তার ফলে মানুষের মধ্যে একটা কোথাও ধৈর্যচ্যুতি ঘটে এবং আইন নিজেদের হাতে তুলে নেবার একটা প্রবণতা তৈরি হয়। আলিপুর কোর্টে একটা কেস ছিল, যে কেসটা আমি কমপ্লেনেন্ট, তো সেই কেসটা আমি 12 সালে করেছি, এটা 3 মাসের বেশি লাগা উচিত না। তো আজকে 26 সাল, 14 বছর হয়ে গেছে, এখনো শেষ হয়নি। তো তাহলে যারা অপরাধী তাদের কি করে ভয় হবে? মানে সেই কারণেই কি আরো বেশি এনকাউন্টারের সমর্থনে এত মানুষকে বলতে শুনছি না হ্যাঁ, যে আমি এদের তো সাজাই হবে না। ওইটাই বলছি যে প্রশাসনের যেটা করা উচিত, পুলিশ যাতে তাড়াতাড়ি কেস শুরু করে, তদন্ত করে চার্জশিট দেয়, প্রসিকিউটররা কোর্টে যাতে কেসটা তাড়াতাড়ি শেষ করে, যারা ম্যাজিস্ট্রেট আছেন তাদের যাতে ডিরেকশন দেওয়া হয় যে বছরের পর বছরে, যে আপনি যেটা তারিখ পে তারিখ বলছেন, একটা হিন্দি সিনেমায়ও এরকম আমি সংলাপ শুনেছিলাম, সংলাপ, হ্যাঁ। তো ওইটা বন্ধ করে অযথা তারিখ যাতে না দেয় ম্যাজিস্ট্রেটরা নিয়োগ করার সময়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে অনেক ম্যাজিস্ট্রেট আছে তারা আইন জানেন না, তারা ট্রেনিংও নেননি, কিন্তু তারা আমাদের বিচার করছেন। আমি প্রমাণ করতে পারবো এটা যারা আইন জানার লোকের কাছে, যে যারা বিচারের চেয়ারে বসে আছেন তারা আইন জানেন না। তাহলে পরে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন আসা তো খুব স্বাভাবিক। ফ্রাস্ট্রেশন আমি মানুষকে আনতে মানা করব। মানুষ যদি, এই যে আপনি বারুইপুরের ঘটনায় বলেন, তারা যদি এই গণপিটুনিতে মৃত্যু বা রেল লাইন অবরোধের জন্য আলাদা কেস না হতো, তাহলে যে পুলিশের লোকরা ঠিকমতো কাজ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা বেশি সামনে থাকতো। এখন অন্য ব্যাপারগুলো সামনে আসছে। কিন্তু এই জন অসন্তোষ না হলে পরে পুলিশ নড়ে বসে না, এটাও তো আমরা দেখেছি। যখনই কোথাও একটা খুব বেশি রকমের প্রতিবাদ বিক্ষোভ হয়, তখন পুলিশ যেভাবে কাজ শুরু করে, যদি কিছুই না হয় তাহলে পুলিশের সেই তৎপরতা থাকে না। মানে আমাদের অভিজ্ঞতা আমি তাও কি বলে। বলবো, আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিদের এটাই হচ্ছে অসুবিধা। এই যে ধরুন মেয়েটির বাড়িতে এখন পুলিশ পোস্টিং করে দেয়া হচ্ছে, এবং যে গণপ্রহারে নিহত হয়েছে তার বাড়িতেও পুলিশ পোস্টিং আছে, হ্যাঁ, তার বাড়িতে সিসিটিভি ক্যামেরাও নাকি লাগাচ্ছে। সিসি ক্যামেরা বসানো হচ্ছে। তো এইগুলো যদি আগে করা হতো বা পুলিশের লোকরা যদি ঠিক মতো কাজ করতো, তাহলে এগুলো কোনোটাই দরকার হতো না। ঠিকই, মানে রাজনীতির লোক যদি এর মধ্যে ঢুকে না পড়তো তাহলেও মানুষ এত ক্ষিপ্ত হয়ে উঠতো না হয়তো। মানে অন্তত আমরা ভিডিওতে যা দেখেছি, সাধারণ মানুষের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া, তাতে কিন্তু তাদের মনে হচ্ছে এর পেছনে একটা রাজনৈতিক ইন্ধন থাকতেও পারে। দেখুন, রাজনৈতিক নেতারা সবসময় তো চেষ্টা করেন যে কি করে তার দলের ভোট বাড়ানো যাবে, ফলে সেটা মূল্য মানুষকে দিতে হয়। এনকাউন্টারের আসল সত্যটা কি সামনে আসবে আপনার মনে হয়? সামনে কে আনবে সেটা আপনি বলুন। কাউকে তো অনুসন্ধান করে বাইরে আনতে হবে। সিআইডি তদন্তের ফল আমরা জানতে পারবো না। তো সিআইডিও যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অধীন, ডিজির অধীন, থানা পুলিশও সেই ডিজিরই অধীন। ডিজি চাইবেন? সুতরাং সত্যটা সামনে আসবে না কখনোই। তারা যদি না চান কি করে আসবে? আপনি তো নিজে বললেন যে যারা কাজটা করেছেন তারা তো উপরওয়ালার নির্দেশে করেছেন। মানে উপরওয়ালার অনুমোদন ছাড়া এই ধরনের পদক্ষেপ করা একটু কঠিন। তো আপনার কথাই আমি বলছি, যদি উপরওয়ালা অনুমোদন এই কাজ করতে অনুমোদন দিয়ে থাকেন, তাহলে সেই অন্যায়ের কথা বাইরে আসা অনুমোদন কি তারা দেবেন?